আজকে আমরা ওয়েদার এন্ড ক্লাইমেট থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে, ছায়া প্রকাশনীর যে ভূগোল বই, সেই বইয়ের থেকে অনুশীলনীতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। লেখাটা একটু অস্পষ্ট, আমি বলে দিচ্ছি। বায়ুমণ্ডলে অক্সিজেনের ওজনগত পরিমাণ, মানে বায়ুমণ্ডলে অক্সিজেন কত শতাংশ আছে, এটা এখানে অপশানে আছে 20.99%। হ্যাঁ, এই অপশান সি 20.99% এখানে অপশান সিতে আছে। আর এমনি অনেক বই এটা 20.95%ও আছে। যেটা অপশানে থাকবে সেটাই আমরা মানে চুজ করব সেখান থেকে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আয়তনগত পরিমাণ, অপশন বি 0.03%। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা, আমরা জানি বায়ুমণ্ডলে সর্বশেষ সীমা ধরা হয় 10,000 কিমি পর্যন্ত, তাই এটাই হচ্ছে হেটেরোস্ফিয়ারের শেষ সীমা 10,000 কিলোমিটার। হিলিয়াম একটি কি স্থায়ী গ্যাস, না স্বল্প পরিমাণ গ্যাস, না পরিবর্তনশীল গ্যাস, না নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, যেমন আরো অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলোর মতো হিলিয়ামও হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলের 3500 থেকে 10,000 কিমির স্তরকে কি বলা হয়? এটি হচ্ছে হেটেরোস্ফিয়ারের যে স্তরগুলোর ভাগ আছে তার মধ্যে 3500 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে যে স্তর আছে তাকে আমরা কি বলি? হাইড্রোজেন স্তর। এটাই হচ্ছে হেটেরোস্ফিয়ার স্তরের সব থেকে ঊর্ধ্ব স্তর। হ্যাঁ, চারটি ভাগে ভাগ করা হয়েছিল: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এই হাইড্রোজেন স্তরই হচ্ছে হেটেরোস্ফিয়ারের সব থেকে ঊর্ধ্বতম স্তর, যার বিস্তার 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে। ট্রোপোপজ অঞ্চলের তাপমাত্রা কত? ট্রোপোপজ অঞ্চলের তাপমাত্রা -57°C। কারণ ট্রোপোস্ফিয়ারে আমরা জানি প্রতি কিমি উচ্চতাতে 6.4°C হারে উষ্ণতা হচ্ছে হ্রাস পায়। এইভাবে উষ্ণতা হ্রাস পেতে পেতে ট্রোপোপজ অংশে উষ্ণতাটা গিয়ে দাঁড়ায় -57°C। ওজোন মণ্ডলের গড় উচ্চতা, এখানে অপশান অনুযায়ী আমি এ নিয়েছি। এতে আছে 24 থেকে 40 কিমি, কিন্তু আমরা বইয়ের বিভিন্ন অংশে পড়তে গেলে দেখবো এই উচ্চতাটা 15 থেকে 35 কিমি আছে। যেহেতু 15 থেকে 35 কিমির মধ্যে সেরকম কোনো অপশান নেই, তাই আমরা 24 থেকে 40 কিমি অ্যান্সারটা করেছি। পোলার স্ট্র্যাটোস্ফিরিক মেঘ দেখা যায় কোথায়? এই মেঘটি হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলে দেখা যায়। পোলার স্ট্র্যাটোস্ফিরিক মেঘ হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলে দেখা যায়। স্ট্র্যাটোপজের উচ্চতা, বা আমরা এটাকে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বশেষ সীমাও ধরতে পারি, এটি হচ্ছে 50 কিমি। থার্মোস্ফিয়ারের নিচের অংশ কি নামে পরিচিত? থার্মোস্ফিয়ারের নিচের অংশ 80 থেকে 400 কিমি উচ্চতায় যে স্তরটি আছে সেই নিচের অংশটিকে আমরা আয়নোস্ফিয়ার নামে পরিচিত। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? না, এটি হচ্ছে অপশানে ওজোন গ্যাস। সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আয়তনগত পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আয়তনগত পরিমাণ হলো 78.1%। অপশান বি। নকটিলুসেন্ট মেঘ কোন স্তরে দেখা যায়? নকটিলুসেন্ট মেঘ দেখা যায় মেসোস্ফিয়ার স্তরে, আর মৌক্তিক মেঘ বা মাদার্স ক্লাউড দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এই মেসোস্ফিয়ারকেই আমরা শীতলতম স্তর বলি। এই মেসোস্ফিয়ারেই হচ্ছে উল্কাপিণ্ড যখন এই মেসোস্ফিয়ার স্তরে এসে পৌঁছায় তখন পুড়ে ছাই হয়ে যায়, যেটা এই 15 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে। উল্কাপিণ্ড যে অংশে ঢুকলে ছাই হয়ে যায় সেটি হলো মেসোস্ফিয়ার, আর এই স্তর হচ্ছে শীতলতম স্তর। সারা বছর কম বেশি ওজোন গহ্বর দেখা যায়, অপশন ডি কুমেরু অঞ্চলে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, অপশন বি আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ারে। মেরু প্রভা সৃষ্টি হয়, অপশন বি আয়নোস্ফিয়ারে। হিলিয়াম স্তরের গড় উচ্চতা, অপশন এ 1100 থেকে 3500 কিমি। এটিও হচ্ছে হেটেরোস্ফিয়ার স্তরকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছিল: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। তাই হিলিয়াম স্তরও হলো হেটেরোস্ফিয়ার স্তরের একটি ভাগ, যার বিস্তার বা যার উচ্চতা 1100 থেকে 35 কিলোমিটারের মধ্যে অবস্থান করে।
যে বিজ্ঞানী ওজোন গ্যাসের নামকরণ করেন তিনি হলেন বিজ্ঞানী স্কোন বি, দন্তেশয় কয় ওকার, দন্তেন বয়হস্যইকার, স্কোন বি। ওজনের ঘনত্ব মাপা হয় ডপসন এককে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে, কারণ বিজ্ঞানী ডপসন এটি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এই এককটি ডপসন ইউনিট বা ডপসন একক নামে পরিচিত। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 18 কিমি বা কোথাও কোথাও 17 কিমিও দেওয়া থাকে। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 17 কিমি বা 18 কিমি, আর মেরু অঞ্চলে হচ্ছে 8 কিমি বা কোথাও দেওয়া থাকে 9 কিমি পর্যন্ত। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা 80 কিমি, মেসোস্ফিয়ার হচ্ছে 80 কিমি। এক্সোস্ফিয়ারের গড় উষ্ণতা 1500 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে বিভিন্ন স্তরের উচ্চতাটা আমরা মনে রাখবো। ট্রোপোস্ফিয়ার যেমন নিরক্ষীয় অঞ্চলে 17 থেকে 18 কিমি, মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি। ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ওই 18 থেকে 50 কিমি। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80 কিমি। মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার হচ্ছে 80 থেকে 480 বা 500 কিমি। এক্সোস্ফিয়ার হচ্ছে 500 থেকে 750 কিমি, আর ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে 750 থেকে 10,000 কিমি। এটি হচ্ছে বিভিন্ন স্তরের উষ্ণতা অনুসারে যে স্তরগুলোকে আমরা ভাগ করেছি সেই স্তরগুলোর বিস্তৃতি বা কোন স্তরটি কতটা উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এই উচ্চতাটা স্তরের উচ্চতাগুলো আমরা মনে রাখবো। কেনেডি হেভিলাইট স্তরের উচ্চতা হচ্ছে অপশন বি 90 থেকে 160 কিমি এবং এটি ই স্তরে দেখা যায়। শান্তমণ্ডলের গড় উচ্চতা 12 থেকে 50 কিমি। অ্যাকচুয়ালি শান্তমণ্ডল মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 50 কিমি। এখানে যেহেতু 50 কিমির কম আছে আমরা এটা নেব না, এটা 12 থেকে 50 কিমি। বায়ুমণ্ডলের ধূলিকণা সমৃদ্ধ স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার, কারণ যত ধূলিকণা বা বায়ুমণ্ডলের যাবতীয় দুর্যোগ এই স্তরেই ঘটে থাকে, তাই এই স্তরের অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল এবং বায়ুমণ্ডলের যাবতীয় উপাদানের 90% এই স্তরে অবস্থান করে বলে এই ট্রোপোস্ফিয়ার স্তরকে ঘনমণ্ডলও বলা হয়। ওজোন ধ্বংসকারী অন্যতম গ্যাস হলো সিএফসি বা যার পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন এবং বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন। জেট বিমানগুলি যে স্তরে যাতায়াত করে সেটি হলো অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকেই শান্ত মণ্ডল বলা হয়। ভ্যান অ্যালন বিকিরণ বেল্টের অবস্থান, এটি আমি যে বইয়ে পড়েছি এটা 3500 থেকে 16,000 কিমি পর্যন্ত, এটা 3000 থেকে 16,000 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে, কিন্তু সেরকম কোনো অপশন আমি এখানে দেখতে পাইনি, তাই আমি এখানে এটা প্রশ্নের উত্তরটা করিনি। পরে আমি যদি কোথাও অ্যান্সারটা পাই আমি বলে দেব। ওজোন স্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব কত না 300 থেকে 350 ডপসন। ওজোন স্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব 300 থেকে 350 ডপসন, আর মেরুতে গেলে এই ঘনত্বটা হবে 450 ডপসন। মন্ট্রিল চুক্তি হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। এই ওজোন স্তরকে ওজোন স্তরের সুরক্ষার জন্য বা ওজোন স্তরকে আমরা কিভাবে সুরক্ষা করব সেই সুরক্ষার বিষয় নিয়ে আলোচনার জন্যই 1987 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ওজোন হোল নামকরণটির সঙ্গে প্রথম পরিচিত ঘটান কে? ফারম্যান। এই বিজ্ঞানী ফারম্যানই প্রথম হচ্ছে আন্টার্কটিকায় এই ওজোন স্তরটি যে হ্রাস পেয়ে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে সেটি প্রথম পর্যবেক্ষণ করেন এবং সবার সামনে তুলে ধরেন। নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের কারণ? এখানে হচ্ছে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওজোন স্তর ধ্বংসের কারণ, আর প্রধান হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। ওজোন গহ্বরে ওজোন গ্যাসের ঘনত্ব থাকে কত না, কোন স্থানে যখন ওজোন গহ্বর বা ওজোন হোলের সৃষ্টি হয় তখন সেখানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন একক বা 200 ডপসন ইউনিটের কম হয়। যখনই 200 ডপসন ইউনিটের কম হয় তখনই হচ্ছে সেখানে ওজোন গহ্বরের সৃষ্টি হয়। ওজোন গহ্বর সৃষ্টিতে ক্লোরিন তত্ত্বের জনক কে না? ক্লোরিন তত্ত্বের জনক হলেন বিজ্ঞানী সের উড। সর্বাধিক ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটি হলো আল্ট্রাভায়োলেট বি।
এখানে যে এ বি সি আছে তার মধ্যে সবথেকে ক্ষতিকারক হলো আল্ট্রাভায়োলেট বি। ওজোন গহ্বর তৈরিতে মনুষ্য সৃষ্ট রাসায়নিক গ্যাসটির নাম হলো নাইট্রাস অক্সাইড। আন্টার্কটিকায় ওজোন গহ্বরের পরিমাণ যে সময় সর্বাধিক হয় সেটি হলো বসন্তকাল। এই ওজোন গহ্বরটা সবথেকে বেশি বেড়ে যায় বসন্তকালে। ট্রপোস্ফিয়ারের প্রতি কিমিতে তাপমাত্রা হ্রাসের হার হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি। প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতাটা কমতে থাকে, যাকে আমরা নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে থাকি। মেসোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং কমতে কমতে এটি এত মাইনাসে চলে যায় যে সব যতগুলো স্তর আছে তা সব থেকে এই স্তরটি হলো শীতলতম স্তর। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর আমরা বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত, বা কোথাও কোথাও এটা 88 কিলোমিটার, বা কোথাও একসঙ্গে এটা গড়ে 100 কিলোমিটারও ধরা হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে 88 বা 90 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত স্তর, এই স্তরের মধ্যে মানে এই অংশের মধ্যে বা এই উচ্চতার মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো প্রায় সমপরিমাণে থাকে বলে এই অংশটাকে আমরা সমমণ্ডল বলি। এবং এই 88 বা 90 কিলোমিটার থেকে একদম পুরো 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ, এখানে বিভিন্ন গ্যাসের ঘনত্ব বিষম পরিমাণে থাকে বলে এই অংশটাকে আমরা হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল বলে থাকি। আর এই বিষম মণ্ডলকে 4টি স্তরে ভাগ করা হয়: আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন স্তর। এখানে যেটা বলা হয়েছে যে হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম হলো কি, সব থেকে উঁচুতে আছে হাইড্রোজেন স্তর। বায়ুমণ্ডলে যে স্তরের মধ্যে দিয়ে বিমান চালাতে সুবিধা হয় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, যেটি ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত এবং যার বিস্তার 50 কিলোমিটার পর্যন্ত, এবং যে স্তরের অপর নাম হলো শান্ত মণ্ডল। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয় অ্যারোসল। ওজোন গ্যাসের স্তর রয়েছে বা ওজোন গ্যাসের অস্তিত্ব আমরা কোন স্তরে দেখতে পাই? স্ট্র্যাটোস্ফিয়ারে, 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে। বহিঃপ্রুত উত্তাপ বায়ু যে স্তরে দেখা যায় সেটি হলো অপশন বি, ট্রপোস্ফিয়ার, যে স্তরকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি, ঘনমণ্ডল বলে থাকি। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোনোস্ফিয়ারকে, কারণ এই ওজোন স্তর আমাদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে সমগ্র জীবজগৎকে রক্ষা করে, বা ছাতার মতো আমাদের মাথার উপর ছাতার মতো একটা আস্তরণ তৈরি করে। এই স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। মেলানোমা জাতীয় ত্বক ক্যান্সারের জন্য দায়ী হলো অপশন সি, আল্ট্রাভায়োলেট বি রশ্মি, যে রশ্মি সব থেকে ক্ষতিকারক রশ্মি। অতিরিক্ত অতিবেগুনি রশ্মির আগমনে অপশন এ প্রাণীদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, অপশন বি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অপশন সি ত্বক কালো হয়ে যায় বা কুঁচকে যায়। তাহলে এখানে অপশন বি যেহেতু সবকটি ঠিক, তাহলে আমরা এই ডি অপশনটাই করব, কারণ সমস্ত অপশনগুলোই ঠিক। উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের পরিমাণ কমে যাওয়ার কারণ হলো অপশন ডি, আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট রশ্মির অতিরিক্ত আগমন। এর ফলে উদ্ভিদের পাতাতে ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। মেরু অঞ্চলে ওজনের স্বাভাবিক ঘনত্ব অপশন এ 450 ডপসন ইউনিট, আর ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে 250 ডপসন ইউনিট এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 ডপসন ইউনিট। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব বাড়ে। যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব ওজোন গ্যাসের ঘনত্ব বাড়ে। অতিবেগুনি রশ্মির মধ্যে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি হলো অপশন সি, আল্ট্রাভায়োলেট সি। এই তরঙ্গদৈর্ঘ্য 100 থেকে 280, আর আল্ট্রাভায়োলেট এ 315 থেকে 450 এবং আল্ট্রাভায়োলেট বি 280 থেকে 315। তাই সব থেকে কম হলো 100 থেকে 280 আল্ট্রাভায়োলেট সি। আল্ট্রাভায়োলেট সি এর তরঙ্গদৈর্ঘ্য 180 থেকে 280 nm,
সমুদ্রে ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি হ্রাস পাওয়ার অন্যতম কারণ হলো আল্ট্রাভায়োলেট বি রশ্মির অতিরিক্ত আগমন। এর ফলে সমুদ্রে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনের জন্ম মানে হ্রাস পেয়ে যাচ্ছে, যার ফলে ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে প্রাণীপ্লাঙ্কটনরা বেঁচে থাকে, প্রাণীপ্লাঙ্কটনকে খেয়ে ছোট মাছরা বেঁচে থাকে, ছোট মাছদের খেয়ে বড় মাছ, আর বড় মাছদের খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি, বা আমরা আমাদের পুষ্টির জন্য যে পুষ্টি পেয়ে থাকি প্রোটিন জাতীয় খাদ্য থেকে। তার ফলে সমগ্র মানে সমুদ্রের একটা বাস্তুতন্ত্রটা অনেকটা মানে বিকৃত হয় এই আল্ট্রাভায়োলেট বিরশ্মির ফলে। যখন ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটনের মানে পরিমাণ কমে যায়, তখন সমুদ্রের বাস্তুতন্ত্র কিছুটা বিঘ্নিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরে উত্তর গোলার্ধে বায়ুতে যে গ্যাসের পরিমাণ কমতে দেখা যায় সেই গ্যাস হলো অপশন এ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। বায়ুতে জলবাষ্পের উপস্থিতি সর্বোচ্চ যে উচ্চতা অবধি সেটা হলো 5 কিমি বা কোথাও 6 কিমি থাকলেও ঠিক আছে। জলবাষ্পের হচ্ছে সর্বোচ্চ বা 70% জলবাষ্প এই 5 থেকে 6 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে। আন্টার্কটিকা মহাদেশে ওজোন হলের আকৃতি সর্বাধিক হয় মার্চ থেকে এপ্রিল মাসে। আচ্ছা, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে। বায়ুতে ওজনের আয়তনগত পরিমাণ 20.95%, এটা আমরা আগে করেছি। বায়ুতে বা অ্যারোসোলে সমুদ্রের লবণ কণার পরিমাণ প্রায় 12% এবং জৈব কণার পরিমাণ হচ্ছে 26%। সমুদ্রে যে লবণ কণা থাকে, এই লবণ কণা হচ্ছে বাতাসে যখন ভেসে বেড়ায় তখন এগুলোকে আমরা অ্যারোসোল বলি। তার এই পরিমাণ হচ্ছে 12% এবং জৈব কণা যেটা ভেসে বেড়ায় অ্যারোসোল কণা হিসেবে তার পরিমাণ হচ্ছে 26%, অপশন বি। আন্টার্কটিকা ওজোন হোলের পরিচিতি প্রথম ঘটান বিজ্ঞানী ফারম্যান, এটা আগের প্রশ্ন আমরা পড়েছি। আর বিজ্ঞানী স্কোনবি হচ্ছে সর্বপ্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন, এটা O3 হবে। ওজোন গ্যাসের অস্তিত্ব বিজ্ঞানী স্কোনবি প্রথম প্রমাণ করেন, তাই অ্যান্সার হবে অপশন এ। মেরু প্রদেশে গ্রীষ্মকালে সিরাস মেঘ দেখা যায় এবং আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ারে হচ্ছে মেরুপ্রবাহ সৃষ্টি হয়। প্রতিদিন প্রায় স্বাভাবিক প্রক্রিয়ায় বায়ুতে 3500 টন ওজোন সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। এরপর তোমাদের কলাম ম্যাচিং ও থাকে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে আমরা ওজোন স্তরের অস্তিত্ব দেখি 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে। মেসোস্ফিয়ারের মধ্যে আমরা নকটিলিউশন মেঘ দেখতে পাই। ট্রোপোস্ফিয়ারের মধ্যে ঊর্ধ্বগামী বায়ু স্তরের স্রোত সৃষ্টি হয় এবং থার্মোস্ফিয়ার, যার কিছুটা অংশকে আমরা আয়নোস্ফিয়ার হিসেবে জেনে থাকি, সেই আয়নোস্ফিয়ার এর মধ্যে বেতার তরঙ্গের সৃষ্টি হয়। যেহেতু এখানে আয়নোস্ফিয়ার অপশন নেই আর থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে আয়নোস্ফিয়ার স্তরটি অবস্থিত, তাই এখানে থার্মোস্ফিয়ারকে আমরা বেতার তরঙ্গের সঙ্গে ম্যাচ করব। এখানে দেখো ওই হেটেরোস্ফিয়ার স্তরের যে 4টি ভাগ ছিল তার উচ্চতাগুলোর সঙ্গে ম্যাচিং দিয়েছে। আণবিক নাইট্রোজেন সব থেকে নিচের স্তর, সেটি হলো 88 থেকে 220 কিমি। তারপর হিলিয়াম আণবিক নাইট্রোজেনের পরে যদি আমরা পারমাণবিক অক্সিজেন স্তর আসি 200 থেকে 1125, তারপর হচ্ছে হিলিয়াম স্তর 1125 থেকে 3540 এবং সবার উপরে আছে হাইড্রোজেন স্তর 3500 কিমি অ্যাবাভ। এখান থেকে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, তোমাদের কিছু সেন্টেন্সে যেমন রিঅ্যারেঞ্জ মানে কোনটি প্রথমে হবে বা প্রথম থেকে শেষ বা শেষ থেকে প্রথম এরকম রিঅ্যারেঞ্জ করতে পারে। সেখানে দেখো প্রথম স্তর হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল দিয়েছে, মানে যে স্তরটাকে আমরা ট্রোপোস্ফিয়ার হিসেবে চিনি, তাই ট্রোপোস্ফিয়ার না দিয়ে এখানে ক্ষুব্ধ মণ্ডল দিয়েছে, তাই প্রথমে ক্ষুব্ধ মণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার নাম না দিয়ে দিয়েছে শান্ত মণ্ডল। আর শান্ত মণ্ডলের পরে বা শান্ত মণ্ডলের মধ্যেই যেহেতু ওজোন মণ্ডল ওজোনোস্ফিয়ার অবস্থিত, তাই এখানে ওজোন মণ্ডল দিয়েছে এবং এরপর আছে মেসোস্ফিয়ার। এখানে দেখো অ্যাসার্টেন রিজনিং, যেগুলো বিবৃতি এবং যুক্তি। বায়ুতে ওজোন স্তর তৈরি হওয়ার পর পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল, এটি ঠিক। আর ওজোন স্তর সৌর কিরণের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির পৃথিবীতে আগমনকে আটকে দেয়, এটিও সঠিক। তাই অপশন এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবং আমরা এখানে জেনে রাখবো আমাদের পৃথিবীতে বা প্রথম হচ্ছে প্রাণের আবির্ভাব হয়েছিল কিন্তু সমুদ্রে বা জলভাগে। জল যেহেতু মানে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি জলের স্তর ভেদ করে নিচে যেতে পারে না,
তাই জলভাগের মধ্যেই কিন্তু পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। নেক্সট টু কোশ্চেন, বাতাসে জলবাষ্প শোষণ করে ঘুরে বেড়ায় যেসব কণা তাদের আর্দ্রতা গ্রাহী কণা বা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই বলে, এটি সঠিক। আর বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেলে আর্দ্রতাগ্রাহী কণা জলবাষ্প দ্বারা আবদ্ধ হয় এবং মেঘের বিন্দু কণায় পরিণত হয়, এটি হচ্ছে ঠিক। তাই অপশন এ। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে এবং তার যুক্তি হিসেবে দিয়েছে উত্তর গোলার্ধে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি উদ্ভিদে পাতা, ফুল, কুঁড়ির আধিক্য থাকে, ফলে সালোক সংশ্লেষের পরিমাণ বাড়ে। এটি এ এবং আর মানে অ্যাসার্টিন এবং যে যুক্তিটা দেওয়া আছে রিজনিং দুটোই হচ্ছে সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। উষ্ণতা বাড়লে বাতাসে জলবাষ্পের পরিমাণ বাড়ে, এটি জলবাষ্পের পরিমাণ বাড়ে মানে জলবাষ্প ধারণ ক্ষমতাটা বেড়ে যায় বাতাসে। আর যুক্তিতে দেওয়া আছে গ্রীষ্মকালে শীতকালের তুলনায় বাতাসে জলবাষ্প বেশি থাকে, এটা আমরা সবাই জানি গ্রীষ্মকালে বাতাসে জলবাষ্প বেশি থাকে আর শীতকালে কম থাকে বলেই শীতকালে ওয়েদার এত শুষ্ক, আমাদের মানে চামড়া স্কিন শুষ্ক হয়ে যায়, তাই আমাদের বিভিন্ন ক্রিম ব্যবহার করতে হয়। তাই এখানে হচ্ছে অপশন এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 5 হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত অঞ্চলে কিংবা মরু অঞ্চলে বাতাসে অ্যারোসোলের পরিমাণ অধিক থাকে, কারণ এখানে অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে মানে বিভিন্ন পদার্থ নির্গত হয়ে বাতাসে ভেসে বেড়ায়। আর যুক্তি হিসেবে দিয়ে আছে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে অ্যারোসোলের মাত্রা বেশি থাকে, এটি হচ্ছে সঠিক। ট্রু ফলসে দেখো এখানে দেওয়া আছে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অতিবেগুনি রশ্মির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটি সঠিক। আল্ট্রাভায়োলেট সি তরঙ্গ দৈর্ঘ্য 250 mm এর কম, এটি হচ্ছে ভুল, কারণ আমরা আগেই দেখেছি আল্ট্রাভায়োলেট সির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 100 থেকে 280, তাহলে 250 mm এর কম নয়। তাহলে অপশন এ তে হচ্ছে মানে এ সত্য এবং বি মিথ্যা। আয়ন স্তরের মধ্য দিয়ে বিমান চালাতে সুবিধে হয়, এটা ভুল, কারণ জেট বিমানগুলো আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে চলাচল করে। আর হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হলো হিলিয়াম স্তর, এটিও ঠিক নয়, এটি ভুল, কারণ হেটেরোস্ফিয়ারের সবথেকে উপরের স্তরটি হলো হাইড্রোজেন স্তর আর নিচের স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। হাইড্রোজেন স্তরের নিচে আছে হিলিয়াম স্তর। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিজ্ঞানী জোসেফ ব্ল্যাক ওজোন গ্যাসের নামকরণ করেছেন, এটি ভুল, কারণ বিজ্ঞানী স্কোনবি প্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন বলে তিনি এর নামকরণ করেছিলেন। বিজ্ঞানী ফারম্যান আন্টার্কটিকাতে O3 গ্রহ লক্ষ্য করেন, এটি হচ্ছে ঠিক। তাই অপশন বি এ মিথ্যা এবং বি সত্য। বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতিতে আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড গ্যাসটি O3 স্তর ধ্বংস করে, এটিও ঠিক। আর বিতে আছে বসন্তের শুরুতে আন্টার্কটিকায় O3 ক্ষয় শুরু হয়, এটি হচ্ছে ঠিক। তাই অপশন সি এ এবং বি উভয়ই হচ্ছে সত্য। স্ট্র্যাটোফেজের উচ্চতা 50 কিমি এবং O3 স্তরের উচ্চতা 24 থেকে 40 কিমি। এখানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে সব জায়গায় O3 স্তরের উচ্চতাটা 24 থেকে 40 কিমি ধরেছে, অ্যাকচুয়ালি কিন্তু 15 থেকে 35 কিমি। তাই এটা দুটোকেই যদি ধরি ঠিক বলে তাহলে হবে অপশন সি এ এবং বি উভয় সত্য। আর যদি এটাকে আমরা না নিই ভুল বলে মনে করি তাহলে অপশন এ হবে, এ সত্য এবং বি মিথ্যা। আগে একটা প্রশ্নে প্রথমে যে প্রশ্ন ছিল সেখানে দেখেছিলাম যে O3 স্তরের উচ্চতাটা সেখানে 24 থেকে 40 কিমি দিয়েছে। এটা একটু কনফিউশন আছে, এটা আমি দেখে বলবো আবার পরে। এখানে দেখো ডায়াগ্রাম বেসড হচ্ছে কিছু কোশ্চেন দিয়েছে, ডায়াগ্রাম বেসড, যেমন এখানে নিচে দিয়েছে দেখো ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর এই ঘরটা মানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর মতো ফাঁকা ছিল, আর তারপরে আছে এক্সোস্ফিয়ার। তাহলে আমরা জানি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তার উপরে আছে থার্মোস্ফিয়ার।
আচ্ছা, কেস বেস টাইপ মানে এখানে কি একটা মানে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বা সংক্রান্ত কিছু তথ্য এখানে তুলে ধরা আছে, সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, হেটেরোস্ফিয়ারের বিস্তার কত, না 80 থেকে 10,000 কিমি, এবং এখানে এই তথ্যটা এই প্যাসেজটা পড়লে আমরা এর মধ্যে পাবো। এই প্রশ্নগুলো এখান থেকে তৈরি করো। আর এখানে দৃষ্টি হিসেবে মানে O3 স্তরের দৃষ্টি হিসেবে কিছু কোশ্চেন আমি নিজে তৈরি করেছিলাম, সেই অংশটা তোমরা দেখতে পারো একবার, দেখাচ্ছি। যেমন দেখো, ওজোন হলো নীল রঙের তীব্র আঁশটে গন্ধযুক্ত একটি অস্থায়ী বা পরিবর্তনশীল বিষাক্ত গ্যাস। হ্যাঁ, অনেক সময় পরে ওজোন গ্যাসের রং কিরকম নীল রঙের, কিরকম গন্ধ, তীব্র আঁশটে গন্ধ। আর O3 স্তরের প্রথম আবিষ্কার করেন কে? বিজ্ঞানী স্কোনবিক, এটা আমরা অনেক শর্ট কোশ্চেনে পেয়েছি। O3 স্তরের সংকেত দেন J.L. সোরেট, ওজনের হচ্ছে সংকেত আবিষ্কার করেন J.L. সোরেট নামে একজন বিজ্ঞানী। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে 15 থেকে 35 কিমি উচ্চতায় আমরা ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি লক্ষ্য করি বলে এই অংশটাকে আমরা ওজোনোস্ফিয়ার নাম দিয়েছি। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন ইউনিট বা ডপসন এককে। আর ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার যন্ত্র হলো আল্ট্রাভায়োলেট স্পেকট্রোফটোমিটার। হ্যাঁ, স্পেকট্রোফটোমিটার যন্ত্র দিয়ে আমরা হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করি। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, কারণ জীবজগৎকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে আমরা প্রাকৃতিক সৌর পর্দা বলে থাকি। বায়ুতে ওজোন গ্যাসের পরিমাণ 0.00006%। 0 পয়েন্টের পরে 4টে 0, তারপরে 6%। O3 ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে 250 ডপসন ইউনিট, নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 ডপসন ইউনিট এবং উপমেরু অঞ্চলে 450 ডপসন ইউনিট। এখানে এই ওজোন গ্যাসের পরিমাণে আমরা যদি অপশানে এরকম দেওয়া থাকে, তখন আমরা কিন্তু ভালো করে শূন্যগুলো গুনে তারপর অপশানটা চুজ করব। এই দশমিকের পরে 4টে শূন্য, তারপরে 6%। ব্রিটিশ বিজ্ঞানী জেসি ফারম্যান প্রথম হচ্ছে ওজোন ক্ষয় লক্ষ্য করেন বসন্তকালে আন্টার্কটিকাতে। তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে বসন্তকালের শুরুতে আন্টার্কটিকাতে ওজোন স্তরের ক্ষয়টা হচ্ছে সব থেকে বেশি হয়। বিজ্ঞানী জেসি ফারম্যান এটি লক্ষ্য করেছিলেন, এটি আন্টার্কটিকাতে, যে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে বসন্তকালে সব থেকে বেশি হয়। সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন হলো ওজোন স্তর ধ্বংসকারী সর্বপ্রধান গ্যাস। সিএফসি, যেটি আমরা বর্তমানে রেফ্রিজারেটর, এসি, মানে এছাড়া বিভিন্ন যে আমরা বডি স্প্রে ব্যবহার করি, কসমেটিক যে বিভিন্ন ক্রিম ব্যবহার করি, এগুলোতে হচ্ছে এই সিএফসি গ্যাসের ব্যবহার হয়। এটি হচ্ছে প্রধান হচ্ছে ওজোন স্তর ধ্বংসকারী সর্বপ্রধান গ্যাস, এবং এই স্তরের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। ছেলেদের যে সেভিং ক্রিম, তাতেও কিন্তু এই সিএফসির ব্যবহার আছে। ওজোন গ্রহ সৃষ্টির জন্য শেরুট রোল্যান্ড নামে বিজ্ঞানী, তিনি ফ্রিয়ন গ্যাসকে দায়ী করেছিলেন 1974 খ্রিস্টাব্দে, এবং 1986 খ্রিস্টাব্দে ডক্টর সুলেমান ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করেন। তিনি বলেন যে ওজোন গ্রহ সৃষ্টির জন্য এই ক্লোরিন গ্যাসই দায়ী। ডক্টর সুলেমান ক্লোরিন গ্যাসকে দায়ী করেন, এবং শেরুট রোল্যান্ড নামে একজন বিজ্ঞানী তিনি ফ্রিয়ন গ্যাসকে দায়ী করেন। ফ্রিয়ন মানে সিএফসি। আচ্ছা, এই যে 16ই সেপ্টেম্বর দিবসকে আমরা ওজোন দিবস হিসেবে পালন করি, কারণ হচ্ছে 1987 খ্রিস্টাব্দে 16ই সেপ্টেম্বর ওজোন স্তর সুরক্ষার বিষয়ে আলোচনার জন্য কানাডার মন্ট্রিল শহরে একটি পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং সেখানে কিছু মানে এই ওজোন স্তর সংরক্ষণের জন্য যে নীতি নির্ধারিত হয় তা মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত, বা এই মন্ট্রিল প্রোটোকল নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। সে থেকে 16ই সেপ্টেম্বর ওজোন দিবস হিসেবে পালিত হয়। 1972 খ্রিস্টাব্দের 5ই জুন, যা আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পরিচিত, এই বিশ্ব পরিবেশ সংরক্ষণের জন্য ইউএনইপি চুক্তি স্বাক্ষর হয়। আর এই ইউএনইপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম।
1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন বা রিও সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে পরিবেশকে সুরক্ষার জন্য 21 দফা কর্মসূচি গৃহীত হয়েছিল। এগুলো হচ্ছে পরিবেশ বিষয়ক বিভিন্ন সম্মেলন। 1992 সালে যেমন বসুন্ধরা সম্মেলন, 1972 খ্রিস্টাব্দে যে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালিত হয়, 1987 সালে 16 সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো আমরা একটু মনে রাখবো। আর ওজোন গ্রহর তখনই সৃষ্টি হয় যখন ওজোন স্তরের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম হয়। ঘনত্বটা যখন 200 ডপসন ইউনিটের কমে যায়, তখনই হচ্ছে সেই স্থানে ওজোন গ্রহরের সৃষ্টি হয়। তাহলে ওয়েদার এবং ক্লাইমেট থেকে আমরা এই কোশ্চেনগুলো ভালো করে তৈরি করে নেব। এরপরে আমরা আবার নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা ভালো করে তৈরি করো।